কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। জয়দীপ ঠিক করেছে সে তার প্রাণের প্রিয় স্ত্রীকে হত্যা করবে। এছাড়া তার আর কোনো উপায় নেই। আর একমাত্র এই কাজটাই সে খুব ভালোভাবে করতে পারবে। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছে জয়দীপ। ডিভোর্স দেওয়ার প্রশ্নই ওঠে না। ডিভোর্সের জন্য উপযুক্ত কারণ ও দাঁড় করাতে পারবে না। মহুয়া এত ভালো আর ভদ্র যে জীবনে কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকায়নি। এতদিনে একটিবারও সে জয়দীপের সঙ্গে ঝগড়া করেনি। মহুয়া যেমন সুন্দরী, রান্নার হাতটিও চমৎকার। আর ওর মতো হিসেবি ও সংসারী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। জয়দীপের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে তাই মহুয়া খুবই প্রিয়। ভাবতেও কষ্টে বুক ফেটে যায় জয়দীপের। এমন নরম সরম, শান্ত, ভদ্র একজন মহিলাকে তাকে হত্যা করতে হবে। আজ শুনবেন নেডরা টায়ারের লেখা কিল্ড বাই কাইন্ডনেস গল্পের বাংলা রূপান্তর, অবৈধ প্রেমের কাঁটা। বিশেষ করে এই সময়, যখন মাত্র কদিন আগেই তারা তাদের 10ম বিবাহ বার্ষিকী মহা সমারোহে পালন করেছে। আমন্ত্রিত অতিথিদের সবাই বলেছিল মহুয়া আর জয়দীপ হচ্ছে শ্রেষ্ঠ এবং সুখী দম্পতির আদর্শ উদাহরণ। খাওয়া দাওয়ার পর জয়দীপ আর মহুয়া সবার কাছে আশীর্বাদ চেয়েছিল। একে অন্যের চোখের দিকে তাকিয়ে প্রগাঢ় ভালোবাসায় উচ্চারণ করেছিল, আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন জন্ম জন্মান্তরে এইভাবেই একে অন্যের জীবন সাথী হয়ে জন্ম নিতে পারি। এরপর জয়দীপ কি করে পারে মহুয়াকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে? এটা স্রেফ ছেলে মানুষই হবে। তাকে ছাড়া মহুয়া এক মুহূর্তও বাঁচতে পারবে না, এ কথা জানে জয়দীপ। আর এই জীবনে আমাদের দুজনেরই মৃত্যু যেন একই সাথে হয়। ডিভোর্স দিলেও ওদের ব্যবসাটা জয়দীপেরই থাকবে। অবশ্য তাতে কিছু এসে যায় না মহুয়ার, কারণ মহুয়ার টাকা পয়সার প্রতি তেমন কোনো টানই নেই। জয়দীপ কাজের সূত্রে বাইরে গেলে মহুয়াই ওদের ফার্নিচারের ব্যবসাটা সামলায়। ব্যবসা বুদ্ধি বেশ ভালোই মহুয়ার, কিন্তু এসবের প্রতি তার তেমন আগ্রহই নেই। মহুয়ার সব আগ্রহ, সব ভালোবাসা জয়দীপকে ঘিরেই। জয়দীপ যদি মহুয়াকে ডিভোর্স দেয়, তাহলে তার জীবন থেকে সব হাসি, আনন্দ চিরকালের জন্য মুছে যাবে। মহুয়ার প্রিয় তার নিজের হাতে সাজানো গোছানো এই ড্রয়িং রুম, এই কিচেন, এই বেডরুম সবকিছু ছেড়ে একাকী কোন নিরালায় সে তার বাকি জীবন কিভাবে কাটাবে? স্বামী পরিত্যক্তা মহুয়ার ভালো মন্দ কেউ জিজ্ঞেস করতেও আসবে না। একা ডিভোর্সি মহুয়া বদ্ধ হয়ে পড়বে 4 দেয়ালের মধ্যে। কাটাতে হবে দুর্বিষহ জীবন। না না,
মহুয়ার এমন ভয়ানক অবস্থার কথা কল্পনাও করতে পারি না আমি। যদিও জানি মহুয়াকে যদি আমি বলি আমি তোমাকে ডিভোর্স দেব, তাহলেও মহুয়া কোনো প্রতিবাদ করবে না। এমনই বাধ্য মেয়ে সে। না, ডিভোর্সের কথা বলে মহুয়াকে অবর্ণনীয় মানসিক যন্ত্রণা দেওয়ার কোনো মানেই হয় না। এত কষ্ট পাওয়ার জন্য জন্ম হয়নি এই ভালো মেয়েটির। ইস, যদি গতবারের বিজনেস ট্রিপে লাবণের সাথে আমার আলাপ না হতো। কিন্তু জয়দীপ এই অবিশ্বাস্য ব্যাপারটাকে অস্বীকার করবে কিভাবে? লাবণীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে গত 6 মাস ধরে তার মনে হচ্ছে যেন সে নতুন জীবন ফিরে পেয়েছে। লাবণীর তুলনায় মহুয়া কিছুই না। লাবণীকে দেখার পর তার মনে হয়েছে সে যেন তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এতদিন সে দেখতে পেত না বা আবছা দেখত, এখন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। সত্যি তার জীবনকে দেখার, উপলব্ধি করার ধরনটাই পাল্টে গেছে। আর অলৌকিক ব্যাপারটা হচ্ছে লাবণীও তাকে ভালোবেসেছে, বিয়ে করতে চাইছে। তার কোনো পিছুটান নেই। লাবণী জয়দীপের জন্য অপেক্ষা করছে আর ওকে বিয়ে করার জন্যে জেদ ধরেছে। লাবণী আর আমার ভালোবাসার এই দৃশ্যপট থেকে মহুয়াকে বাদ দিতেই হবে। ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটলে ব্যাপারটা বেশ সহজ হয়ে উঠবে। আর দুর্ঘটনা ঘটা বা ঘটাবার জায়গা হিসেবে আমার ফার্নিচারের দোকানটা হবে সবচেয়ে উপযুক্ত। মহুয়া যে টেবিলটায় বসে তার মাথার ওপরের তাকে রয়েছে ভারী ভারী মার্বেল পাথরের আবক্ষ মূর্তি আর ঝাড় লণ্ঠন। তার দু একটা যদি পিছলে ওর মাথার ওপর পড়ে যায় তাহলেই কেল্লা ফতে। মুম্বাইয়ের একটি হোটেলের ঘরে বসে জয়দীপের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় লাবণী বলল, ডার্লিং, এবার কিন্তু তোমার বউকে কথাটা বলতেই হবে। ওকে তোমাকে ডিভোর্স দিতেই হবে। আমাদের সম্পর্কের কথা এখনো তুমি মহুয়াকে জানাচ্ছ না কেন? লাবণীর গলা এত নরম আর মিষ্টি যে জয়দীপের মনে হচ্ছিল সাপুড়ের বাঁশি শুনে সাপ যেমন সম্মোহিত হয়ে যায়, সেও তেমনি আচ্ছন্ন হয়ে পড়ছিল। কিন্তু লাবণীর কথা সে কি করে মহুয়াকে জানাবে? জয়দীপের প্রতি মহুয়ার ভালোবাসার অন্ধ নির্ভরতার জবাবে সে কি করে তাকে এমন ভয়ানক শাস্তি দিতে পারে? দেখো লাবণী, আমাকে আরো কিছুদিন সময় দাও। সঠিক সময় এলে আমি নিশ্চয়ই মহুয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। আর কতদিন জয়, কতদিন তুমি আমাকে অপেক্ষা করাবে? আমারও ধৈর্যের একটা সীমা আছে। তোমাকে ছেড়ে একা একা আমার ভালো লাগছে না। আমারও কি ভালো লাগছে তোমাকে ছেড়ে থাকতে, কিন্তু কি করব বলো? মহুয়াকে ডিভোর্সের কথা বলার মতো মনের জোর আমি পাচ্ছি না। ও এত ভালো, এত নিরীহ, এত সরল যে ওকে ডিভোর্সের কথা বলা মানে। তার মানে তুমি হাত পা গুটিয়ে এমনি চুপ করে বসে থাকবে, ওর সাথে তুমি ঘর করবে আর আমার সাথে রাত কাটাবে। তোমাকে বিয়ে করার স্বাদ আমার কোনোদিনই মিটবে না। তোমাকে বিয়ে করব না এ কথা তো আমি কখনোই বলিনি। বলছি আমাকে একটু সময় দাও। ডিভোর্স যদি ওকে আমি না করতে পারি তাহলে অন্য কোনো ব্যবস্থা করব, যাতে ও আর কোনোদিন তোমার আমার মধ্যে বাধার প্রাচীর হয়ে না দাঁড়িয়ে থাকে। মহুয়াকে দেখতে বা তার আচার আচরণের মধ্যে একটা স্বাভাবিক মাধুর্য লক্ষ্য করা যায়, কিন্তু লাবণীর পোশাক আশাক আর তার আধুনিক মানসিকতা, চালচলন, কথাবার্তার মধ্যে এক আকর্ষণীয় ব্যক্তিত্বের আভাস ফুটে ওঠে। লাবণী মহুয়ার মতো সুন্দরী না হলেও বিছানায় ওর তুলনা মেলা ভার। লাবণীকে কাছে পেলে জয়দীপও অসাধারণ খেলুড়ে হয়ে ওঠে, কিন্তু মহুয়ার সঙ্গে তার আচরণ ব্যক্তিত্বপূর্ণ স্বামীর মতো। রক্ষণশীলতা এখানে অনেকটাই ভূমিকা পালন করে। লাবণী কামকলার যে ছলাকলা জানে, মহুয়া হয়তো সেগুলোর নামও জীবনে শোনেনি। লাবণী মানে ক্ষিতি, অপ, তেজ ও মরুদ, প্রকৃতির 4টি উপাদান। আর মহুয়া মানে থাক, জয়দেব এগুলোর সাথে ওর তুলনাই করতে চায় না। আর করে লাভই বাকি। বিছানায় ঝড় তুলে পরিতৃপ্ত জয়দীপ লাবণীকে নিয়ে নিচে এসেছে।
বারে লাবণী যাবে কিনা প্রশ্ন করতে যাচ্ছে, এমন সময় শঙ্করপ্রসাদ বাবুকে হোটেলে ঢুকতে দেখল জয়দীপ। লবি পার হয়ে সোজা ডেস্কের দিকে আসছেন। শঙ্কর প্রসাদ বাবু মুম্বাইতে এই হোটেলে কি করছেন? দরকারি কাজে যে কেউ এখানে আসতেই পারে না। প্রকাশ্যে লাবণীকে নিয়ে এভাবে ঘোরাঘুরি বড্ড ঝুঁকির হয়ে যাচ্ছে। যে কোনো সময়ে যে কোনো জায়গায় ধরা পড়তে পারি, কোনো জায়গায় আর নিরাপদ নয়। আর শঙ্কর প্রসাদ বাবু আমাদেরকে দেখে ফেললেই তো কর্ম সাবার। বাচালটা দুনিয়া শুদ্ধ সবাইকে জানিয়ে দেবে জয়দীপের সঙ্গে এক সুন্দরী মহিলাকে সে মুম্বাইয়ের হোটেলে দেখেছে। মহুয়ার কানে নিশ্চয়ই পৌঁছবে সে কথা। তখন ও যে আঘাত পাবে, না, এত দুঃখ এত কষ্ট অবশ্যই মহুয়ার প্রাপ্য নয়। জয়দীপ চট করে মহুয়ার পেছনে লুকোলো। শঙ্করপ্রসাদ বাবু খামোখার ডেস্কের সামনে দাঁড়িয়ে রিসেপশনিস্টের সঙ্গে বকবক করতে লাগলেন। চোখ তুলে তাকালি শঙ্করপ্রসাদ বাবু ওকে দেখতে পাবেন ভেবে জয়দীপ মোটা পিলারটার আড়ালে গিয়ে দাঁড়ালো। চট করে নিউজ স্ট্যান্ড থেকে একটা পত্রিকা নিয়ে মুখটা আড়াল করে পড়ার ভান করল। শঙ্করপ্রসাদ বাবু রেজিস্টারে সই করে লিফটে না ওঠা পর্যন্ত সে ওভাবেই থাকল। শঙ্করপ্রসাদ বাবু চলে যাওয়ার পর ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাপ্পা, বড় একটা ফাঁড়া কাটল। জয়দীপ আর ঝুঁকি নিতে চায় না। লাবণীর সঙ্গে ওর সম্পর্কটা চিরস্থায়ী বন্ধনে না বাঁধা পর্যন্ত তার শান্তি নেই। কিন্তু একই সাথে মহুয়াকে এত বড় আঘাত দিতে তার মন চাইছে না। কত মানুষই তো ঘুমের মধ্যে মারা যায়, মহুয়া কেন তাদের একজন হয় না? কেন তাকে খুনই হতে হবে? পরের বার আবার যখন লাবণীর সঙ্গে দেখা হলো জয়দীপের, তখন সে খুলে বলল তার মনের আতঙ্কের কথা। শুনে মাথা নাড়ল লাবণী, বলল, ডার্লিং, এই কাজ করলে আমিও ফেঁসে যাব, কারণ সবাই তখন আমাকেও সন্দেহ করবে। তার চেয়ে আমি বলি কি, তোমার বউকে আমার কথা এক্ষুনি বলে ফেলো। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, কিছু একটা করো। হ্যাঁ সোনা, ঠিকই বলেছ তুমি। কিছু একটা আমি করব, যত তাড়াতাড়ি সম্ভব আমি করব। আশ্চর্য হলেও সত্যি, মহুয়াও তার স্বামীর মতো অবস্থায় পড়েছে। প্রেমে পড়ার কথা কল্পনাও করেনি সে। তার বিশ্বাস ছিল সে শুধু জয়দীপকেই ভালোবাসে। কিন্তু কৌস্তবকে দেখার পরই তার মাথাটা কেমন গোলমাল হয়ে গেল। সেদিন সকালে কৌস্তব দোকানে এসে জিজ্ঞেস করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো আবক্ষ মূর্তি আছে আপনাদের কাছে? অবশ্যই আছে। আর শুধু রবীন্দ্রনাথ কেন, বিদ্যাসাগর, রামমোহন, নজরুল, কবি সুকান্ত, সমস্ত মনীষীদের আবক্ষ মূর্তি আছে আমাদের কাছে। নিজের পরিচয় দিল কৌস্তব। যদিও খদ্দেররা সাধারণত নিজেদের পরিচয় দেয় না, আসে, দরদাম করে, জিনিসপত্র কিনে চলে যায়। মহুয়া ও কৌস্তবকে তার নাম বলল। জানতে পারল কৌস্তব এই শহরের একজন নামকরা ইন্টেরিয়ার ডিজাইনার। দেখুন, সত্যি বলতে কি, কবিগুরুর এই মূর্তিটি আমার খুব একটা পছন্দ হয়নি, বরং এটা ঘরের সৌন্দর্যহানি ঘটাবে বলেই আমার বিশ্বাস। কিন্তু কি আর করা যাবে, এটাকেই আমাকে নিতে হবে, কারণ আমার ক্লায়েন্টের রবীন্দ্রনাথের মূর্তিই চাই। আচ্ছা, এছাড়া আপনার কাছে আর কি কি মূর্তি আছে একটু দেখাবেন দয়া করে? নিশ্চয়ই দেখাবো, আসুন আমার সাথে। গোটা দোকান ঘুরিয়ে দেখালো মহুয়া কৌস্তবকে। তারপর কেটে গেছে বেশ কয়েকদিন। পরে মহুয়া মনে করার চেষ্টা করেছে সে কবে কৌস্তবের প্রেমে পড়ল, কিন্তু মনে পড়েনি। এরপর একদিন কৌস্তব সারাটা সকাল কাটালো মহুয়ার সাথে ওদের দোকানে। সেদিনও অবশ্য জয়দীপ যথারীতি বাইরে গেছিল। দুপুরের দিকে দোকানের পেছনের দিকে ছোট ঘরটায় কি একটা অজুহাতে কৌস্তব চলে আসে। ওর হাত লেগে একটা ছোট মূর্তি নিচে পড়ে ভেঙে যায়। আওয়াজ পেয়ে ছুটে এ ঘরে আসে মহুয়া। মহুয়াকে দেখতে পেয়ে কৌস্তব দুঃসাহসী হয়ে ওঠে, জড়িয়ে ধরে মহুয়াকে। আরে কি করছেন আপনি? কৃত্রিম রাগে হিসিস করে ওঠে মহুয়া।
এই ভগবান, ছাড়ুন ছাড়ুন আমাকে, যে কোনো সময় খদ্দের চলে আসতে পারে। আসুক, যে আসে আসুক, আমি কোনো পরোয়া করি না। তোমাকে আমি ছাড়ছি না। মহুয়ার বিশ্বাস করতে ইচ্ছে করছিল না এসব ঘটছে। কৌস্তবের পুরুষালী বন্ধনের মাঝে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছিল সে, কিন্তু নিজেকে অনেক কষ্টে সেবার নিয়ন্ত্রণ করে। তবে এরপর থেকে যখনই জয়দীপ ব্যবসার কাজে শহরের বাইরে গেছে, প্রতিবারই কৌস্তবের মুখে চুমু খেয়ে ঝলমলে খুশিতে মুখ ভরিয়ে সে জানিয়েছে, আজকের রাতটা আমি কিন্তু বাড়িতে একাই আছি। পেছনের ছোট গোডাউন ঘরটা মহুয়া আর কৌস্তবের মিলনের গোপন স্থান হিসেবে চমৎকার ছিল। একদিন জয়দীপের অনুপস্থিতিতে ওরা ওই ঘরে বসেছিল। নিজেদের মধ্যে এতটাই মগ্ন ছিল যে ভুলে গেছিল জগৎ সংসারের কথা। এই সময় বাইরে থেকে একটা ডাক শুনে দুজনেই চমকে উঠল। ওরা ভাবতেই পারেনি এই দুপুরবেলা কোনো খদ্দের আসতে পারে। জয়দীপ বাবু কোথায় গেলেন? দোকানে কেউ নেই নাকি? আমার জিনিসটা নিতে এসেছিলাম। হুড়মুড়িয়ে অন্ধকার ঘরটা থেকে বেরিয়ে এলো মহুয়া, মুখে চেষ্টাকৃত হাসি। ও জানে ওর মুখের লিপস্টিক ঘেঁটে ধেবড়ে গেছে। খদ্দেরটি আর কেউ নন, মিসেস সুলতা চৌধুরী, শহরের সবচেয়ে গপ্পবাজ মহিলা। ভয় পেল মহুয়া। কিন্তু ভাগ্য ভালো মহুয়ার, মিসেস সুলতা চৌধুরী আজ অন্য মুডে ছিলেন। মহুয়ার দিকে ভালো করে তাকালেন না পর্যন্ত। অর্ডার দেওয়া ছিল আগেই, মহুয়াও প্যাক করে রেখেছিল আগে থেকে ঝাড়বাতিটা। টাকা দিয়ে প্যাকেটটা নিয়ে হনহন করে চলে গেলেন ভদ্রমহিলা। অল্পের জন্য রক্ষা পাওয়ার ঘটনাটা মহুয়া হাসি মুখে তার প্রেমিককে বললেও কৌস্তব কিন্তু তার মুখটা অন্ধকার করে ফেলল। তোমাকে আমি কত ভালোবাসি তা তুমি জানো সোনা, আর তুমিও আমাকে আমার মতোই ভালোবাসো তাও আমি জানি। কিন্তু এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার জঘন্য লাগছে। এসব লুকোচুরি আমার পছন্দ নয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? আমরা বিয়ে করব। তোমার স্বামীকে বলো তুমি ডিভোর্স চাও। কৌস্তব কথাটা এমনভাবে উচ্চারণ করলো যেন এটা কোনো ব্যাপারই নয়, কিন্তু মহুয়ার কাছে ব্যাপারটা অত সহজ নয়। যে মানুষটা গত 10 বছর ধরে আমার প্রতি এত সদয় এবং বিশ্বস্ত থেকেছে, তাকে কি করে ডিভোর্সের কথা বলবো আমি? কি করে তার সব সুখ আহ্লাদ কেড়ে নেব আমি? আমি জানি না কি করে তুমি কি করবে, কিন্তু এইভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না। আমারও একটা ধৈর্যের সীমা আছে। আর তুমি যদি না পারো তাহলে আমি গিয়ে কথা বলছি জয়দীপের সঙ্গে। না না না, তুমি ওর সাথে কথা বলতে যেও না। আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এমনটা কি হতে পারে না? ধরো জয়দীপ হুট করে মারা গেল। আরে কি পাগলের মতো কথা বলছে! হ্যাঁ, জোয়ান শক্ত সমর্থ একজন মানুষ, কথা নেই বার্তা নেই, হুট করে মারা যায় নাকি? কেন, ওর কি হার্ট অ্যাটাক হতে পারে না? প্রতিদিন তো কত মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। জয়দীপও কি হার্ট অ্যাটাকে মারা যেতে পারে না? আর এমনটা ঘটলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকে না। আরে তোমার যত সব উদ্ভট গাঁজাখুরি কল্পনা। এই শোনো না, জয়দীপ আজ রাতেও বাড়ি ফিরবে না, কাজের জন্য শহরের বাইরে গেছে। তুমি আজ রাতে আসছো তো? ড্যাম ইট মহুয়া, এভাবে লুকিয়ে চুরিয়ে বারবার তোমার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা আমার কাছে রীতিমতো অপমানজনক।
তোমার সঙ্গে অন্ধকার ঘরে আমি প্রেম করব, আর ওদিকে খদ্দের এসে অমুক তমুক জিনিসের জন্য চেল্লামেল্লি করবে। ওহ, এ অসহ্য। তোমাকে অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। করবো তো ডার্লিং, কিন্তু আর একটু ধৈর্য ধরো প্লিজ। অনেক ধৈর্য ধরেছি, আর আমার পক্ষে সম্ভব নয়। হয় তুমি আমাকে বিয়ে করবে, নতুবা আমাদের সম্পর্কের এখানেই ইতি। ভেবে দেখো এখন তুমি কি করবে। বলেই মহুয়াকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে দুবদাব পা ফেলে ছোট ঘরটা থেকে বেরিয়ে কৌস্তব চলে গেল। মহুয়া জানে কৌস্তব যা বলছে তা করবে, কিন্তু কৌস্তবকে ছাড়া সে বাঁচবে কেমন করে? জয়দীপের প্রতি তার এত ব্যাকুলতা নেই। আমার স্বামী জয়দীপ, কেমন করে তাকে ছেড়ে আসব? জীবনের অন্যতম সেরা সময়টা কাটিয়েছি আমি তার সাথে। এতগুলো বছর জয়দীপ আমাকে ঘিরে রেখেছিল, জড়িয়ে রেখেছিল। জয়দীপের সমস্ত উপস্থিতি ছিল আমায় ঘিরে। আমার আনন্দ, সুখ, আহ্লাদ সবকিছুর প্রতি জয়দীপের অপার নজরদারি। এতটুকু অভিযোগের সুযোগ দেয়নিও কোনোদিন। আমাদের যেসব বন্ধু বান্ধব আছে তারা সবাই বিবাহিত। জয়দীপকে ডিভোর্স দিলে দিনগুলোর নিঃসঙ্গ কাটবে, একাকিত্বে কাটবে। আমাকে ছাড়া ওর জীবন হবে খালি কলসির মতো। বন্ধুরা তখন ওকে দয়া করে ওর একাকিত্ব ঘোচানোর জন্য ওদের বাসায় ডাকবে সঙ্গ দেওয়ার জন্য। সবাই ওকে করুণা করবে, সমবেদনা জানাবে তার জীবনের এই করুণ পরিণতির জন্য। বলবে বেচারি জয়দীপের ভাগ্যে এই ছিল, এত দুঃখ ছিল ওর প্রাপ্য। এতখানি ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে এমন ছলনা, এমন বিশ্বাসঘাতকতা। কি করে বাকি জীবনটা কাটাবে জয়দীপ? এইভাবে বেঁচে থাকা মানে তো মৃত্যুর থেকেও কঠিন শাস্তি। এই ইচ্ছে তো জয়দীপের মৃত্যু অনেক ভালো। জীবন সম্পর্কে হতাশ জয়দীপ যখন নিজেকে অবহেলা শুরু করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, সারাটা দিন রাত হয়তো এই বাড়িতে সে একাই কাটাবে, আর ওর সর্বক্ষণের সঙ্গে হবে উইস্কি। দিনে দিনে তিলে তিলে নিজেকে শেষ করতে থাকবে জয়দীপ। না না না, জেনে শুনে জয়দীপকে আমি এমন চরম নির্বাসন দিতে পারবো না। কিন্তু কৌস্তবের জন্য আমি এমন পাগল হলাম কেন? কৌস্তবের ক্লায়েন্টই বা কেন তখনই রবীন্দ্রনাথের মূর্তির জন্য বায়না ধরেছিল? এই শহরের সেকেন্ড হ্যান্ড দোকানগুলোতে তো রবীন্দ্রনাথের মূর্তি কত সস্তায় পেত কৌস্তব। কিন্তু ওইসব দোকানে না গিয়ে সেদিন কেন আমাদের দোকানে এসেছিল? এখন আর এসব ভেবে কি লাভ? কৌস্তবের সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। দুজনের মিলনই এখন অনিবার্য পরিণতি। কিন্তু পরিণতিকে অনিবার্য করতে হলে তো আমাকে এখন ভাবতে হবে কত তাড়াতাড়ি আর কত সহজ এবং সুন্দর ও নিপুণ দক্ষতায় জয়দীপের কাছ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর আমাকে এটাও মাথায় রাখতে হবে সময় আমার হাতে খুব বেশি নেই। ব্যবসার কাজে দিন তিনেকের জন্য বাইরে গিয়েছিল জয়দীপ, এবং অবশ্যই লাবণীর সঙ্গে সুখসাগরে গা ভাসিয়েছে এই কটা দিন। কিন্তু বাড়ি ফিরে মহুয়াকে দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেল জয়দীপ। এর আগে মহুয়াকে এত সুন্দরী মনে হয়নি একদিনের জন্যেও। সেই মুহূর্তে জয়দীপের মনে হলো মহুয়াকে ছাড়া তার জীবন বৃথা। কিন্তু পরক্ষণেই লাবণীর মুখ তার মনের আয়নায় ফুটে উঠল। সিদ্ধান্ত নিয়ে ফেলল কাজটা সে আজই করবে।
আজকেই আমি মহুয়াকে খুন করব, তবে কাজটা করব রাতের বেলা। মহুয়ার সঙ্গে খুশি মনে ডিনার সারব। মহুয়া নিশ্চয়ই আজও আমার জন্য ভালো ভালো সব পদ রান্না করে রেখেছে। প্রতিবারই করে বাইরে থেকে ফেরার পর খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করার পর মহুয়াকে চিরতরে বিদায় জানাবো এই দুনিয়া থেকে। কিন্তু মহুয়াকে কিভাবে হত্যা করব সেটা কিন্তু এখনো ঠিক করতে পারিনি আমি। সুযোগ পেলে ভারী ভারী দু একটা মূর্তি ফেলে দেবো ওর মাথায়, না হলে অন্য কোনো উপায় দেখা যাক, পরে ভেবে বের করলেই হবে। মহুয়া ঠোঁটে মধুর হাসি মাখিয়ে জয়দীপের হাতে কফির কাপটা দিল। নাও কফি নাও, লম্বা জার্নি ক্লান্তি কেটে যাবে। দারুণ! তুমি কি করে আমার মনের কথা বুঝতে পারো বলো দেখি। এই মুহূর্তে সত্যিই আমার এক কাপ গরম কফির খুব দরকার ছিল। কফির কাপে চুমুক দিতে দিতে টেবিলের পাশে বসা মহুয়ার দিকে তাকালো জয়দীপ। ওর চোখে মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি। অবাক হলো জয়দীপ। গত 10 বছর ধরে যে আমরা পরস্পরের এত কাছাকাছি যে দুজনে দুজনের মনের কথা পড়তে পারি, তাহলে কি মহুয়া বুঝে ফেলেছে আমি ওকে নিয়ে কি ভাবছি? হাসছে মহুয়া, অল্প মোহময় হাসি, সেই বিয়ের পর প্রথম দিনগুলোর মতো মন পাগল করা নিষ্পাপ হাসি। না, মহুয়া কিছু টের পায়নি। অযথাই আমি ওকে সন্দেহ করছিলাম। জয়, এক মিনিট। হ্যাঁ, আমি না দোকানে একটা জিনিস ফেলে এসেছি, ওটা নিয়ে আমি এক্ষুনি আসছি। উঠে দাঁড়ালো মহুয়া, তাড়াতাড়ি বেরিয়ে গেল ডাইনিং রুম থেকে। ওদের বাড়ির লাগোয়া সামনের জায়গাটাতেই দোকান ঘরে গিয়ে ঢুকলো মহুয়া। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মহুয়া ফিরল না। বলল এখনই আসছে, অথচ এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে জয়দীপ দ্রুত চুমুক দিল কাপে। তারপর সোজা হয়ে বসে ভাবতে লাগলো, মহুয়া এতক্ষণ ফিরছে না, তাকে একবার দেখতে যেতে হয়। নিঃশব্দে দোকানে ঢুকলো জয়দীপ। যে ঘরটাতে ঝাড়বাতি আর পাথরের মূর্তিগুলো রাখা থাকে, ওই ঘরে একটা চেয়ারে জয়দীপের দিকে পেছন ফিরে বসে আছে মহুয়া, হাত দুটো একটা মূর্তির ওপর রাখা। হা ভগবান, আমি যা ভেবেছি তাই। মহুয়া আমার মনের কথা জানতে পেরেছে। ওর কাঁধ দুটো কাঁপছে। কাঁদছে মহুয়া? কাঁদছে স্বামীর বিশ্বাসঘাতকতার কথা জেনে, নাকি ও হাসছে? কাঁধ দুটো যেভাবে নড়ছে তাতে হাসতেও পারে। কাঁদুক আর হাসুক, যাই করুক না কেন, ওর অভিব্যক্তি দেখার সময় এখন আমার নেই। এমন সুযোগ লাখে একটা মেলে। নিচু হয়ে আছে মহুয়া। ওর ঠিক মাথার উপর রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের পাথরের সব বড় বড় মূর্তি। যে কোনো একটা মূর্তিকে সামান্য ধাক্কা দিলে কি ওটা সরাসরি পড়বে মহুয়ার মাথায়, চৌচির করে দেবে মাথার খুলি। সামান্য একটু ধাক্কা, ব্যাস। ধাক্কা দিল জয়দীপ। কত সহজ কাজ। মহুয়া জয়দীপের স্ত্রী, বেচারি। মনে মনে ভাবল জয়দীপ, যাক, এটাই সবচেয়ে ভালো হলো। ডিভোর্সের জ্বালা আর সইতে হলো না মহুয়াকে। কাজটা এত সহজে হয়ে যাবে ভাবতে পারেনি ও। সময় তো লাগলোই না, এত অনায়াসে কাজটা হয়ে যাবে জানলে ও হয়তো আরো আগেই সুযোগটা নিত। জয়দীপ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর শেষবারের মতো মহুয়ার দিকে তাকিয়ে ডাইনিং রুমে ফিরে এলো। কফিটা শেষ করে ডাক্তারের কাছে ফোন করব। কোনো সন্দেহ নেই, ডাক্তার পুলিশকে জানাবে মৃত্যুটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। আমি একটুখানি মিথ্যেই বলবো মহুয়া একটা মূর্তি নামাতে গিয়ে হাত ফসকে তার মাথায় পড়ে, আর তাতেই। মহুয়াকে আমি কতবার সাবধান করেছি, তাক থেকে ভারী মূর্তি নামানোর সময় সতর্কভাবে সাবধানে নামাবে।
কিন্তু আমার কথা শুনলে তো বলতো আমার কিছু হবে না, আমার অভ্যেস আছে। আমার কথা বিন্দুমাত্র গুরুত্ব দিত না ও। কফিটা এখনো গরম, তাড়িয়ে তাড়িয়ে ওটা পান করল জয়দীপ। লাবণীর কথা ভাবছে সে, ওকে ফোন করে জানিয়ে দেবে আর কোনো সমস্যা নেই, এখন নিশ্চিন্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু পরক্ষণেই নাকচ করে দিল চিন্তাটা। এত তাড়াহুড়োর কিছু নেই, ওকে পরে জানালেও চলবে। মনের মধ্যে খুশির ঢেউগুলো ঝাঁপিয়ে পড়লেও ও কিন্তু উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নয়। নিজেকে শান্ত রাখল জয়দীপ। খুব রিল্যাক্স লাগছে এখন ওর, কাজটা নির্বিঘ্নে করতে পারার আয়েশ আর কি। ঘুম পাচ্ছে ওর, ভীষণ ঘুম। লিভিং রুমের কাউচে গিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে ওর। ডাক্তারের কাছে পরে ফোন করলেও চলবে। কিন্তু কাউচে গিয়ে শোয়া হলো না জয়দীপের। ডাইনিং টেবিলের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। হাত দুটো ঝুলতে থাকলো টেবিলের পাশে। দারুণ মর্মান্তিক ঘটনাটা কিভাবে ঘটল জয়দীপ কিংবা মহুয়ার বন্ধু বান্ধবেরা কেউই বুঝতে পারল না। ওদের মনে সামান্য সন্দেহ পর্যন্ত জাগল না। সবাই ধরে নিল মহুয়া কোনো কারণে ওই ভারী মূর্তিগুলো নামাতে গিয়েছিল আর হাত ফসকে একটা মূর্তি পড়ে যায় ওর মাথায়। তৎক্ষণাৎই মৃত্যু ঘটে মহুয়ার। আর বাইরে থেকে জয়দীপ এসে মৃতা স্ত্রীকে দেখে স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে বেঁচে থাকার আর কোনো মানে নেই। হয়তো জয়দীপ ওই সময় সুস্থভাবে চিন্তাভাবনা করার শক্তি হারিয়ে ফেলেছিল। সে তৎক্ষণাৎ কফিতে ঘুমের ট্যাবলেট গুলে ওই কফি পান করে আত্মহত্যা করে। জয়দীপ আর মহুয়ার সুখী দাম্পত্য জীবনের কথা স্মরণ করে সকলে সমবেদনা জানাতে লাগল। ওদের মনে পড়ল 10ম বিবাহ বার্ষিকীতে এই সুখী দম্পতি তাদের মৃত্যু যেন একসাথে হয় বলে সবার কাছে আশীর্বাদ চেয়েছিল। সত্যি এ যুগে এমন স্বামী স্ত্রীর দেখা মেলা ভার। কি অসাধারণ ভালোবাসা আর টান ছিল একে অন্যের প্রতি। ওদের এই তীব্র প্রেমই টেনে নিয়েছে দুজনকে অমোঘ নিয়তির দিকে। দুজনেই শেষ যাত্রা করেছে অনন্তের উদ্দেশ্যে, একই রাতে, যেমনটি তারা চেয়েছিল। বিদেশি গল্পের বাংলা রূপান্তর অবৈধ প্রেমের কাঁটা গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, পারমিতা ও দেবলীনার সাথে আমি কমলেশ। কেমন লাগলো আমাদের পরিবেশনায় অবৈধ প্রেমের কাঁটা গল্পটি? নিশ্চয়ই ভালো লেগেছে, কিন্তু তারপরেও বলবেন গল্পটি বড়ই ছোট, মন ভরল না। আমাদের ছোট গল্প নির্বাচন করার উদ্দেশ্য গল্পের মধ্যে যে ক্লাইম্যাক্সে চমকটা থাকে তার মজাটা নেওয়া। ঠিক আছে, আপনাদের খারাপ লাগার কোনো কারণ নেই। আসুন তাহলে আরেকটা ছোট গল্প শুনে নিই। এই গল্পটির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। সত্যজিৎ রায়ের লেখার সাথে কিছুটা মিল পেলেও পেতে পারেন এই গল্পে। আসুন শোনা যাক পরবর্তী গল্প, লাইসোজোমা। দেওয়াল ঘড়িতে সময় কাঁটায় কাঁটায় 11:30। লালবাজারে ডেপুটি কমিশনারের ঘরের বাইরের লাল আলোটা দপ করে জ্বলে উঠল। জরুরি মিটিং শুরু হবার সংকেত। ঘরের ভেতরে মৃদু সবুজ আলো, জানালার ভারী পর্দা, এয়ার কুলারের খুব মৃদু একঘেয়ে আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই।
বিরাট সেক্রেটারিয়েট টেবিলের এক প্রান্তে বসে স্বয়ং ডিসি অনিল লাহিড়ী। ভদ্রলোকের গায়ের রং ফর্সা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, নিখুঁত কামানো মুখ, দৃঢ় উন্নত চিবুক আর প্রশস্ত কপাল গভীর ব্যক্তিত্বের ইঙ্গিত দিচ্ছে। টেবিলের উল্টো দিকে বসেছেন তিনজন: অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয় বসু, ইনভেস্টিগেশন ইনচার্জ পরিমল সামন্ত আর তরুণ ইন্সপেক্টর অশোক রায়। বসু এবং সামন্তের বয়স মোটামুটি 50-এর কোঠায়। অশোক রায় পুলিশে নতুন এসেছেন, কিন্তু এরই মধ্যে কাজের পারদর্শিতায় তিনি উপরওয়ালার প্রশংসা লাভে সমর্থ হয়েছেন। তার বয়স 30-এর কাছাকাছি। সিগারেটে টান দিয়ে ডিসি বলেন, আমাদের আজকের মিটিং একটা মিস্টিরিয়াস ডেথ কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে। বিষয়টা খুলেই বলি, গত বছর জানুয়ারি মাসে ইন্ডিয়া গভর্নমেন্টের কোঅপারেশনে আন্দামানে একটা বায়োলজিক্যাল ইনভেস্টিগেশন চালানো হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 20 লিডিং সায়েন্টিস্ট এতে পার্টিসিপেট করেন। এদের উদ্দেশ্য ছিল আন্দামানের গাছপালা এবং কীটপতঙ্গ সম্পর্কে ডিটেল রিসার্চ। অনুসন্ধানের মেয়াদ ছিল মাস 3। যথারীতি মেয়াদ শেষে সকলে ফিরে আসেন, একজন ছাড়া। দম নেবার জন্য অনিল লাহিড়ী থামলেন। বাকি 3 জনের উৎসুক দৃষ্টি তার মুখের উপর নিবদ্ধ। কেশে গলা সাফ করে তিনি বলে চললেন, সেই একজন হলেন জার্মান বায়োকেমিস্ট ডক্টর হেলমুট গার্ডার। উনি নিউ দিল্লির নেহেরু ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে জয়েন করেছিলেন মাস 6-এর জন্য। তারপর এই ধরনের এক্সপিডিশন হচ্ছে জেনে তিনি এতে অংশগ্রহণ করবার আগ্রহ প্রকাশ করেন। স্বভাবতই সরকার থেকে তাকে স্বাগত জানানো হয়, কিন্তু অভিযান শেষে তিনি আন্দামানেই থেকে যান আরও গবেষণা চালানোর উদ্দেশ্যে, অবশ্যই নিজের খরচে। এতেও গভর্নমেন্ট আপত্তির কিছু পায়নি। কিন্তু সম্প্রতি একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি বলছি, দিন 10 আগে আন্দামানের লোকাল পুলিশ ডক্টরের বাড়ির ল্যাবরেটরিতে তার ডেড বডি আবিষ্কার করেছে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী প্রচণ্ড ইলেকট্রিক শকই নাকি তার আকস্মিক মৃত্যুর কারণ। কিন্তু সরকার ব্যাপারটা অত সহজভাবে মেনে নিতে নারাজ। গভর্নমেন্ট এটাকে মার্ডার সাসপেক্ট করছে? অসম্ভব নয়। সেন্ট্রাল থেকে আমাদের উপর অর্ডার এসেছে ব্যাপারটা ভালো করে ইনভেস্টিগেট করতে। আফটার অল, একজন বিদেশি বিজ্ঞানীর একটা আনন্যাচারাল ডেথ, খোঁজ খবর তো করতেই হবে। এতক্ষণে অশোকের খেয়াল হলো কদিন আগেই খবরের কাগজে ছোট্ট খবরটা নজরে পড়েছিল তার। শিরোনাম ছিল আন্দামানে বিদেশি গবেষকের অপমৃত্যু। তখন ব্যাপারটাই ততটা গুরুত্ব দেয়নি সে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই। ডিসি একমুখ ধোঁয়া ছেড়ে আবার বললেন, আন্দামানের লোকাল থানার ওসি মিস্টার কৃষ্ণমূর্তি জানিয়েছেন ডক্টর গর্ডনের টেবিলের ড্রয়ারে একটা বড় সাইজের ডায়েরিও পাওয়া গেছে, কিন্তু সেটার লেখা পাঠোদ্ধার করা যাচ্ছে না। মোস্ট প্রবেবলি সেটা জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা। মনে হয় ডায়েরিটা পড়লেই প্রবলেমের জট ক্লিয়ার হয়ে যাবে। অশোকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। স্যার, তাহলে তো প্রথমেই একজন জার্মান ভাষাবিদকে আমাদের দরকার। সার্টেনলি। এ ব্যাপারে ক্যালকাটা ইউনিভার্সিটির জার্মান ল্যাঙ্গুয়েজের লেকচারার মিস্টার জনার্দন চোপড়া আমাদের হেল্প করতে রাজি হয়েছেন। আসলে ডায়েরিটাই এখানে আনা যেত, কিন্তু আমি তা চাইছি না। ওখানে গিয়ে থরলি সমস্ত ব্যাপারটা ইনভেস্টিগেট করা দরকার। একটু থেমে শ্রোতাদের নির্বাক মুখগুলোর ওপর চোখ বুলিয়ে অনিলবাবু আবার বললেন, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। মনে রাখবেন, ইন্ডিয়ার প্রেস্টিজ এই ব্যাপারে ইনভলভ হয়ে আছে। মিস্টার রায়, ইউ উইল বি দ্য লিডার অফ দ্য টিম। আমার মনে হয় 4-5 গেলেই চলবে। এরপর বেশ কিছুক্ষণ ইনভেস্টিগেশনের বিষয়ে আলোচনার পর মিটিং শেষ হলো। ফেব্রুয়ারির এক পড়ন্ত বিকেল। প্লেনে চেপে 5 জনের অনুসন্ধানকারী দলটি পোর্ট ব্লেয়ারে পৌঁছল।
এয়ারপোর্টে স্বয়ং মিস্টার কৃষ্ণমূর্তি ওদের সাদর অভ্যর্থনা জানালেন। পরদিন সকালেই পুলিশের জিপে সকলে রওনা হলেন অকুস্থল অভিমুখে। জিপে যেতে যেতে মিস্টার কৃষ্ণমূর্তির কাছ থেকে অশোকরা যতটুকু জেনেছে তা হল, ডক্টর গর্ডন আন্দামানের মূল শহর পোর্ট ব্লেয়ারের উপকণ্ঠে নির্জন জায়গায় একটা বিরাট বাগান বাড়িতে থাকতেন। বাড়িতে একটা স্থানীয় ছেলে কাজকর্ম করত, ডক্টর বাইরেই খাওয়া দাওয়া করতেন। বাড়িতেই ছিল তার ল্যাবরেটরি। ঘটনার দিন সকাল 7টা নাগাদ চাকরটা এসে দেখে ল্যাবরেটরির দরজা ভেতর থেকে বন্ধ। সে ধাক্কা দিতেও দরজা খোলে না। তখন সে ভয়ে চিৎকার শুরু করে দেয়। আশেপাশের লোক জড়ো হয়ে পুলিশ ডাকে। পুলিশ দরজা ভেঙে ঢুকে ডক্টর গর্ডনের ডেড বডি আবিষ্কার করে। চেয়ারের ওপর বসেছিলেন তিনি, মাথাটা টেবিলের ওপর ঝুঁকে পড়েছিল, মুখে ছিল যন্ত্রণার ছাপ। পুলিশ ডেড বডি পোস্টমর্টেমের ব্যবস্থা করে। ল্যাবরেটরি, ডক্টরের বেডরুমে ও বাড়ির আনাচে কানাচে অনুসন্ধান চালিয়েও তেমন কিছু ক্লু পাওয়া যায়নি, ডায়েরিটা ছাড়া। একরাশ ধুলো উড়িয়ে জিপ এসে ডক্টর গর্ডনের বাগান বাড়ির সামনে দাঁড়ালো। অত বড় বাড়িটা এখন নির্জন। গেট থেকে কাঁকর বিছানো একটা পথ মূল বাড়ি পর্যন্ত গেছে। দুপাশে অজস্র মরশুমি ফুলের গাছ। সবগুলো গাছ অশোক চিনতেও পারল না। বাড়িতে ঢুকে প্রথমেই ডক্টরের ল্যাবরেটরিতে গেলেন সকলে। সব যেমনটি ছিল তেমনটি আছে। চেয়ার টেবিলে সামান্য ধুলো। ঘরটা নানা সাইজের শিশি, বোতল আর ছোট বড় অদ্ভুত দর্শন নানান যন্ত্রপাতিতে ভর্তি। এক কোণে রাখা গাইগার মুলার কাউন্টারটাও অশোকের নজর এড়াল না। একটু এগিয়েই দেখা গেল একটা পার্টিশনের আড়ালে মেঝেতে রাখা টবে গজিয়ে উঠেছে লতা জাতীয় বিভৎস একটা গাছ। গাছটার সারা গায়ে চাকা চাকা দাগ। গাছের ফলগুলো দেখতে অবিকল আঙুরের মতো, অথচ সাইজে বড় আকারের কমলা লেবুর মতো। অশোক মিস্টার কৃষ্ণমূর্তির দিকে তাকায়। এই গাছটা চেনেন নাকি? না না না, জীবনে দেখিনি মশাই। কৃষ্ণমূর্তির অকপট স্বীকারোক্তি। ঘরে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন কি? না 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 না, তেমন কিছুই পাওয়া যায়নি। কেন, আপনি কি এটাকে মার্ডার সাসপেক্ট করছেন? আপাতত কিছুই সাসপেক্ট করছি না। ঘর থেকে তেমন উল্লেখযোগ্য আর কিছু পাওয়া গেল না। দু একটা শিশি বোতল অশোক ইতস্তত নাড়াচাড়া করতে লাগলো। অশোক বলল, চাকরটাকে একটু বাজিয়ে দেখলে মন্দ হতো না, কি বলেন মূর্তিজি? আলবাত, আমিও অবশ্য আগে একবার বাজিয়েছি ব্যাটাকে, তবে ও বেশি কিছু জানে বলে তো মনে হলো না। তবু আবার একবার দেখতে দোষ কি? জিজ্ঞাসাবাদ করে অশোককে কিন্তু নিরাশই হতে হলো। সত্যিই ছেলেটা কিছুই প্রায় জানে না। শুধু দরকারি কথা এইটুকু জানা যায়, ডক্টরের কাছে কেউই আসতেন না, আর বাইরের কেউ তো দূরের কথা, গবেষণাগারে সে নিজেও কখনো ঢুকত না। দেখে শুনে যা মনে হচ্ছে তা হলো, দিস ইজ নাথিং বাট এ কেস অফ সুইসাইড অর অ্যাক্সিডেন্ট। কিন্তু সুইসাইড যদি হয়, তবে মোটিভটা কি হতে পারে? সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আমার মনে হয় এই ব্যাপারে দ্য ডায়েরি উইল প্লে দ্য ভাইটাল রোল। চলুন সেটাই এবার দেখা যাক। চলুন। মিস্টার কৃষ্ণমূর্তি এগিয়ে গিয়ে একটা মোটামুটি প্রশস্ত ঘরের তালা খুললেন। জানালাগুলো খুলে দিতেই ভেতরের গুমট ভাবটা কেটে গেল। এটাই ডক্টরের বেডরুম ছিল, আর এই ঘরেই পাওয়া গেছে ডায়েরিটা। সাদা সিধে ঘর, একপাশে সিঙ্গেল খাট, বিছানাটা এলোমেলো। খাটের মাথার কাছে একটা মাঝারি টেবিল, টুকিটাকি জিনিসপত্র টেবিলে ছড়ানো। টেবিলে দুটো ড্রয়ার। মিস্টার কৃষ্ণমূর্তি ওপরের ড্রয়ারটা টানতেই ডায়েরিটা উঁকি মারল। বেশ মোটাসোটা, হালকা সবুজ কভারে মোড়া জিনিসটা। ডায়েরিটা সন্তর্পণে তুলে নিয়ে অশোক সেটা মিস্টার চোপড়ার দিকে এগিয়ে দিল। এবার আপনার কাজ শুরু করুন মিস্টার চোপড়া। ওই বিদঘুটে ভাষার পাঠোদ্ধারে আপনিই ভরসা।
22শে মার্চ। ছোটবেলা থেকেই আমি গাছ ভালোবাসি, আর এতদিনে একটা মনের মতো কাজ পেয়েছে। মাস আড়াই আগে প্রথম আন্দামানে পা দিয়েই আমি মুগ্ধ হয়ে যাই। চারদিকে দিগন্ত বিশারী জলরাশির মাঝখানে কি ঘন সবুজের সমারোহ! সত্যি এর জঙ্গলে যে কত অজানা গাছগাছড়া আছে ভাবতেই আমার রোমাঞ্চ হচ্ছিল। কিন্তু আজ দুপুরবেলা আমি যা পেয়েছি তা নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না। বারে বারে ল্যাবরেটরির ইলেকট্রন মাইক্রোস্কোপে চোখ রাখছি আর চমকে উঠছি, এও কি সম্ভব? ব্যাপারটা তাহলে গোড়া থেকেই লিখি। আমাদের অভিযানের শেষ দিন এগিয়ে এসেছে, তাই সঙ্গীরা সকলেই দুষ্প্রাপ্য উদ্ভিদ আর কীটপতঙ্গ সংগ্রহে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। সেটাই স্বাভাবিক। আজ সকালে ব্রেকফাস্ট সেরে আমিও গিয়েছিলাম এখন যে ছোট্ট দ্বীপটায় আছি তার দক্ষিণ পশ্চিম কোণের নিবিড় জঙ্গলে। বোঝা গেল এ দ্বীপটায় সভ্য মানুষ আগে বড় একটা আসেনি। আমার সঙ্গী ছিল স্থানীয় আদিবাসী বছর 22-এর একটা ছোকরা। জঙ্গলে তন্ময় হয়ে নানান রকম লতাপাতা দেখছে এমন সময় সে দেহাতি ভাষায় বলল, হুজুর, আপনাকে আমি একটা অদ্ভুত লতা গাছ দেখাতে পারি। এটা এই তল্লাটে আর কোথাও আপনি পাবেন না, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? ছেলেটা বলল, হুজুর, গাছটা খুব পবিত্র। আমরা বিশ্বাস করি এর পাতার রস খেলে মানুষ নবযৌবন লাভ করে, তাই গাছটাকে আপনি তুলে নিয়ে যেতে পারবেন না। আমি রাজি হয়ে যাই। তারপর ঝোপঝাড় ভেঙে মিনিট 5 চলার পর ওই গাছটার কাছে ছেলেটা আমাকে নিয়ে যায়। কি আশ্চর্য গাছ! সারা গায়ে মাছের আঁশের মতো চাকা চাকা দাগ, পাতাগুলো চ্যাপ্টা ধরনের, বেশ পুরু। জীবনে কখনো অদ্ভুত চেহারার এমন লতা গাছ আমি দেখিনি। ছেলেটাকে এবার অনেক সাধ্য সাধনা করে এবং শেষ অবধি মোটা বকশিসের লোভ দেখিয়ে শিকড় শুদ্ধ গাছের একটা অংশ আমি তুলে আনি। ক্যাম্পে ফিরেই লতাটার মূল আর কাণ্ডের বেশ কয়েকটা পাতলা প্রস্থচ্ছেদ কাটি। ইলেকট্রন মাইক্রোস্কোপের স্লাইডে সেই কাটা টুকরোগুলো রেখে আইপিসে চোখ রাখতেই আমার মাথা খারাপ হবার জোগাড়। এ কি দেখছি? কোষের নিউক্লিয়াসের গা ঘেঁষে ওগুলো কি লাইসোজোম নাকি? নিঃসন্দেহ হবার জন্য ভালো করে দেখলাম, না, কোনো ভুল নেই, ওগুলো লাইসোজোমই। তাহলে বোঝা গেল কিছু কিছু উদ্ভিদ কোষেও লাইসোজোম আছে। এতদিন তো জানতাম সাধারণত প্রাণী কোষেই শুধু এটা থাকে। এই আবিষ্কারটা শিগগিরই গোটা পৃথিবীতে হইচই ফেলে দেবে বলে মনে হচ্ছে। ঘুম পাচ্ছে। আজ এখানেই থাক। 23শে মার্চ। আজকের দিনটা আমার জীবনের গতিটাই পাল্টে দিল। সকালে ভেবেছিলাম নতুন গাছটা সম্পর্কে একটা প্রবন্ধ লিখব, সেটা প্রকাশিত হলেই ডেমনস্ট্রেশনের কল পাব। কিন্তু এখন আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আমার মাথায় এক অদ্ভুত আইডিয়া এসেছে। প্রাণী কোষে লাইসোজোমের কাজ হলো কোষ বিভাজনের প্রবণতা সৃষ্টি। এটা তো জানাই আছে যে কোনো কারণে প্রাণীদেহের কোনো অঙ্গের কোষের লাইসোজোম ফেটে গেলে সেই অঙ্গে ক্যান্সার হয়, অর্থাৎ প্রচন্ড বেগে স্থানীয় কোষগুলো বিভাজিত হতে থাকে। তাহলে আমি যদি ওই লতাটার কোষের লাইসোজোমগুলো কোনোভাবে ফাটিয়ে দিতে পারি, তবে তো গাছটাতেও ক্যান্সার হবে। উদ্ভিদের ক্যান্সার কেউ কোনোদিন শুনেছে কি? আমাকে এখানেই থেকে যেতে হবে আরো বেশ কিছুদিন, নইলে এই ধরনের রিসার্চ চালানো যাবে না। তাই এই গাছের ব্যাপারটা আমি কাউকে বলিনি। এখানে আরো কিছুদিন থেকে যাবার পারমিশনের ব্যবস্থা আগামীকাল করব। 12ই এপ্রিল।
অনেক দিন পর আজ লিখতে বসলাম। যত সহজে এখানে আরো বেশ কিছুদিন থেকে যাওয়ার পারমিশন পেয়ে যাব ভেবেছিলাম, তা হয়নি। বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। আমি বিদেশি বলেই বোধ হয়। যা, শেষ অবধি পারমিশন পেয়েছি, বাড়িতেও জানিয়ে দিয়েছি। একদিকে অবশ্য ভালোই হয়েছে, এই কদিনে আমি বেশ কিছু দরকারি জিনিসপত্র জোগাড় করেছি। দীর্ঘ গবেষণার জন্য মানসিক প্রস্তুতিও নিতে হচ্ছে। 5ই মে। আজকাল নিয়মিত লেখা হচ্ছে না। যত দিন যাচ্ছে আমার মাথায় নতুন নতুন বুদ্ধি গজাচ্ছে। প্রথম সমস্যা হলো কেমন করে নিয়মিতভাবে গাছের কোষের লাইসোজোমগুলোকে ফাটানো যায়। সেটা করতে রেডিও অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করতে হবে। যে বড়সড় টবটায় গাছটাকে রেখেছি, সেই টবের মাটিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ খুব অল্প পরিমাণে মেশাতে হবে। মূল রোম সেই পদার্থটা শোষণ করলেই গাছের দেহে তার প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা আলফা কণাগুলোর আঘাতে গাছটার কোষের লাইসোজোমগুলো দ্রুত ভেঙে যেতে শুরু করবে। তেজস্ক্রিয় পদার্থ হিসেবে কোন জিনিসটা মেশানো যায় সেটাই ভাবছি। এমন জিনিস মেশাতে হবে যার হাফ লাইফ 3 থেকে 4 দিন। 10ই মে। একটা বড় ভুল হয়ে গেছে। এমন একটা গাছ আবিষ্কার করেছি অথচ তার একটা নামই রাখিনি। লাইসোজোম নামটা মন্দ নয়, লতা গাছটার দেহগত বৈশিষ্ট্যের সাথেও বেশ মানানসই হবে। 20শে মে। কাজে করছে। আজ সন্ধ্যাবেলা টবের মাটিতে শেষ পর্যন্ত র্যাডানি মেশালাম। এর হাফ লাইফ 3.8 ডে। দেখা যাক কি হয়। খুব উত্তেজনা হচ্ছে, রাতে ঘুমোতে পারবো বলে মনে হচ্ছে না। 22শে মে। দারুণ ব্যাপার, লাইসোজোমা বেড়ে চলেছে অবিশ্বাস্য দ্রুত। ঘন্টায় প্রায় আধ ইঞ্চির মতো বড় হচ্ছে সে। সত্যি বলতে কি, এত সহজে কার্যসিদ্ধি হবে ভাবতেই পারিনি। 12ই জুন। আমার মাথায় আবার পোকা নড়েছে। পরীক্ষা করে দেখেছি লাইসোজোমার গোটা দেহেই এখন ক্যান্সার। তার প্রচন্ড গ্রোথ আটকাতে বাধ্য হয়েই আমাকে টবের মাটি পাল্টে ফেলতে হয়েছে। বলা বাহুল্য, নতুন মাটিতে র্যাডেন নেই। মাটি পাল্টানোর দিন কয়েক পরে লক্ষ্য করলাম র্যাপিড গ্রোথটা ধীরে ধীরে কমে আসছে। কিন্তু এখন আমার মতলব অন্য। এ কথা ঠিক যে লাইসোজোমের অন্য কোনো ভেষজ গুণ তেমন কিছু নেই। বড়জনের পাতা থেকে খানিকটা ভিটামিন এ পাওয়া যেতে পারে। আন্দামানিরা নেহাত কুসংস্কারের বশেই এই গাছের পুজো করে। তবে এত কাঠখড় পুড়িয়ে শুধু শুধু গোটা গাছে এভাবে ক্যান্সার ঘটিয়ে কি লাভ? আমি তাই ভাবছি, আঙুর লতার সাথে যদি লাইসোজোমার হাইব্রিড তৈরি করতে পারি তাহলে কেমন হয়। আমার লক্ষ্য হলো এমন গাছ সৃষ্টি যা বাড়বে অতি দ্রুত এবং যে গাছে ফলবে থোকা থোকা বিশাল সাইজের আঙুর। যদি এটা করতে পারি তবেই কাজের কাজ হবে। তবে এটা করা খুব ঝামেলার ব্যাপার, কারণ হাইব্রিড গাছ বংশবৃদ্ধি করতে পারবে বলে মনে হয় না। দেখা যাক। 23শে আগস্ট। গত 2 মাসে কাজ ভালো এগোয়নি। কদিন ধরে আবহাওয়াও খুব খারাপ যাচ্ছে। প্রায় ঝড় বৃষ্টি লেগে আছে। ঠান্ডা লেগে গত কদিন খুব জ্বরে ভুগলাম। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। অনেকদিন পর আজ ল্যাবরেটরিতে ঢুকে খুব ভালো লাগলো। আজ একটা গুরুতর ব্যাপার জানলাম। দুপুরবেলা একটা সায়েন্স ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম।
অবাক কাণ্ড, জাপানেও দেখছি গাছের দ্রুত বৃদ্ধি এবং বড় সাইজের ফল সৃষ্টি করা নিয়ে রিসার্চ হচ্ছে। ভাগ্যিস লাইসোজোমার ব্যাপারটা এখনো কারো জানা নেই। যাই হোক, প্রবন্ধটায় লিখেছে হাই ভোল্টেজ ডিসচার্জের মধ্যে রাখলে নাকি গাছের গ্রোথ খুব বেড়ে যায়। কালই ব্যাপারটা হাতে কলমে টেস্ট করে দেখতে হচ্ছে। 30শে আগস্ট, গত এক সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। লাইসোজোমাকে ডিসচার্জ ফিল্ডে রাখতে সে তরতর করে বাড়ছে। এবার যদি একসাথে ওর দেহের লাইসোজোমগুলো ফাটাই আর ডিসচার্জও অ্যাপ্লাই করি, তবে কি দাঁড়াবে? ও, আমি আর ভাবতে পারছি না। 29শে নভেম্বর, একটু ঠান্ডা পড়েছে আজকাল। গত মাসখানেক ধরে চেষ্টা চালাচ্ছি আঙুর লতার সাথে লাইসোজোমার সংকর ঘটাতে, কিন্তু কাজটা কঠিন। দুটো লতার কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা আলাদা। কয়েকটা হাইব্রিড চারা তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো বেশি দিন বাঁচেনি। নতুন করে চেষ্টা শুরু করতে হবে। 12ই জানুয়ারি, আজ সারাদিন কাজ করেছি, এখন খুব টায়ার্ড। মনে হচ্ছে এবার হাইব্রিড লতাটা তৈরি হয়ে যাবে। যদি নতুন গাছটা সার্ভাইভ করে, তবে সেটা টবের মাটিতে র্যাডেন মেশাবো। তেজস্ক্রিয় র্যাডেনের প্রভাবে গাছটা তরতর করে বাড়বে। তারপরই দেব মোক্ষম দাওয়াই, অর্থাৎ হাই ভোল্টেজ ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করব। লতাটার গ্রোথ হবে আরো প্রচন্ড। আমার দৃঢ় বিশ্বাস, বাতাবি লেবু না হোক, অন্তত বড় কমলা লেবুর সাইজের আঙুর নিশ্চয়ই গাছটায় ফলবে, আর সেটা হবে দিন 4-5 মধ্যেই। 21শে জানুয়ারি, যা আর তেমন ঝামেলায় পড়তে হয়নি। গতকাল যে বীজ পুঁতেছিলাম, আজ দেখছি সেটাই অঙ্কুর গজিয়েছে। এটাই আমার তৈরি সেই হাইব্রিড গাছ। সুতরাং আর দেরি নয়, আগামীকাল সকালেই টবের মাটিতে র্যাডেন মেশাবো, আর গাছটা ইঞ্চি 6 লম্বা হলেই ডিসচার্জ অ্যাপ্লাই করব। তারপরেই বুঝবো আমার এতদিনের শ্রম সার্থক হলো কিনা। 25শে জানুয়ারি, অবিশ্বাস্য ঘটনা। হাইব্রিড লতাটায় আঙুর ফুলেছে। প্রত্যেকটার ব্যাস কম বেশি 3 ইঞ্চি। ঠিক 5 দিনেই গাছের জন্ম হয়ে তাতে ফলও ধরল, আর এটা বাড়ছে অতি দ্রুত, ঘন্টায় প্রায় 1.5 ইঞ্চি। গোটা কয়েক আঙুর আমি নিজে খেলাম আজ বিকেলে। চমৎকার স্বাদ। পৃথিবীতে আর 1 দশকের মধ্যে খাদ্য সমস্যা বলে কিছু থাকবে না। ডিসচার্জ সিস্টেমটা খানিকটা গোলমাল হওয়ায় আজ বিকেলে ওটা বন্ধ করে দিয়েছি। কাল ভোরবেলা আবার চালিয়ে দেখতে হবে ঠিক করা যায় কিনা। বড্ড ঘুম পাচ্ছে। কাল থেকে রিসার্চের খুঁটিনাটি সমস্ত তথ্য গুছিয়ে লিখতে হবে। সেটাই তো আসল কাজ। ডায়েরির পাতা উল্টে চমকে উঠলেন মিস্টার চোপড়া। আর কোনো লেখাই নেই। কিছুক্ষণ চুপ করে বসে থাকেন সকলে। তারপর একসময় অশোক বলে ওঠে, প্রকৃতির নিরপরাধ বোবা সন্তানকে নিয়ে খেলা করার শাস্তি পেলেন ডক্টর হেলমুট গার্ডেন। তার মানে নিজের দ্বারাই মৃত্যু, অথচ সুইসাইড নয়। 26শে জানুয়ারি সকালে ডক্টর গর্ডন ল্যাবরেটরিতে এসে খারাপ হয়ে যাওয়া ডিসচার্জ সিস্টেমটা চালু করতে যেতেই হাই ভোল্টেজ শক খান। চেয়ারে বসা অবস্থায় প্রায় সাথে সাথেই তার মৃত্যু ঘটে। এছাড়া অন্য কিছু ঘটেনি, ঘটতে পারে না। ঘটনা পরম্পরা তাই ইঙ্গিত করছে। ধীর পায়ে ডক্টরের ল্যাবরেটরিতে ফিরে এলেন সবাই। গাইগার মুলার কাউন্টারের সাহায্যে সামান্য পরীক্ষা চালাতেই
টবের মাটিতে তেজস্ক্রিয় পদার্থের হদিশ মিলল। ডায়েরি মিলে যাচ্ছে। বিদায় ডক্টর হেলমুট গার্ডেন। নিরপরাধ উদ্ভিদ দেহে ক্যান্সার ঘটানোর অপরাধের শাস্তি কি পেতে হলো তাকে, কে জানে। লাইসোজোমা গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের উপস্থাপনা অবশ্যই জানাতে ভুল করবেন না। আর সেই সাথে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না, এটা তো আপনারা জানেনই। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।